সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে। পরবর্তী পর্যায়ে চলচ্চিত্র সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট হয়েছেন, শেষ পর্যন্ত হয়েছেন চলচ্চিত্র পরিচালক। আমরা বলছি মুশফিকুর রহমান গুলজারের কথা। চলচ্চিত্র সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজারকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা। তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1997 সাল মুক্তি পেল সুস্থ ধারার বিনোদনমূলক ছবি সামাজিক ছবি। ছবির নাম সুখের ঘরে দুঃখের আগুন। পরিচালক মুশফিকুর রহমান গুলজার আমাদের আজকের অতিথি। কেমন আছেন? ভালো। আপনি? ভালো আছি। সেই অনেক দিন আগের কথা জানতে চাইব, চলচ্চিত্র সাংবাদিকতায় কি করে আপনি সংশ্লিষ্ট হলেন? আমি সাংবাদিক হতে চেয়েছিলাম এবং সেটা দৈনিক পত্রিকার সাংবাদিক। যে কারণে আমি আমার প্রাথমিক দিকে সায়েন্স নিয়ে লেখাপড়া করলেও আমি পরবর্তীতে জার্নালিজমে ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটিতে। এবং এই বাংলার বাণীতে সাংবাদিকতা করার আগে আমি খবরে সাংবাদিকতার জন্য জনাব মিজানুর রহমান সাহেবের কাছে যাই। উনি আমাকে পাঠান চিত্রবাংলা পত্রিকার ওখানে। কিন্তু আমি চিত্রবাংলার মজার ব্যাপার হলো, চিত্রবাংলা অফিসে ঢুকতে গিয়ে আমি ছায়াছন্দের অফিসে ঢুকে যাই। তখন ওখানে ছিলেন হারুনুর রশিদ খান সাহেব, তখন ছায়াছন্দের উনি দায়িত্বে ছিলেন, প্রবীণ সাংবাদিক। উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি তাহলে একটা জিনিস লেখো। লিখতে গিয়ে যখন আমি দেখলাম যে এটা ছায়াছন্দ পত্রিকা, অজ্ঞতা বিষয়টাকে চেপে গিয়ে আমি ছায়াছন্দের এই একটা কভার স্টোরি, আমার প্রথম জীবনের প্রথম লেখাটা একটা কভার স্টোরি হলো। কি বিষয়ের উপর? শিরোনামটা ছিল সোনালী প্রত্যাশায় দিতি। ছায়াছন্দে কিছুদিন কাজ করার পরে আমি বাংলার বাড়িতে গেলাম। সেলিম ভাই খুশি হয়ে বললেন, খুব ভালো করছো, যাও শিগগিরই তুমি জয়েন করো। শ্রদ্ধেয় মিসির ভাই ছিলেন, উনি আজিজ মিসির। আমি মিসির ভাইয়ের কাছে গেলাম। মিসির ভাই বললেন যে ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, কালকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির নির্বাচন আছে, ওইটাই তুমি একটু কভার করে নিয়ে আসো। বাংলার যে ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন শেখ ফজলুর রহমান মারুফ, উনিও আমাকে খুব স্নেহ করতেন। ওনার রুমে ঢুকলাম, উনি বললো তুমি কি সাংবাদিকতা করবা? আমি বললাম হ্যাঁ। কাজ করো, তুমি সিনেমায় লেখো। মারুফ ভাইয়ের কথা মতো যথারীতি সিনেমায় আমি লেখা শুরু করলাম। এবং দেখা গেল যে ওই দিন বাংলার বাড়িতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অর্থাৎ আমাদের শিক্ষক সমিতির ওই অ্যাসাইনমেন্টটা বাদ হয়ে গেল। পরদিন সেলিম ভাই আমাকে খুব বকাঝকা করলো। আমি বললাম যে এই ব্যাপার ঘটছে, মারুফ ভাই আমাকে অ্যাসাইনমেন্ট দিল, তুই সিনেমার উপর লেখ। ঠিক আছে, বুঝতে পারছি তোমার ভাগ্যে কি আছে, যাও। এই আমি এইভাবে আমি পার্মানেন্ট হয়ে গেলাম। দীর্ঘদিন চলচ্চিত্র সাংবাদিকতা করলেন। পরবর্তী পর্যায়ে 1997 সালে আপনাকে পেলাম একজন পরিপূর্ণ পরিচালক হিসেবে। সুন্দর একটি ছবি এবং বলবো যে তারকা সমৃদ্ধ ছবি আপনি উপহার দিলেন। সেই ঘটনাটি আমাদের বলুন। ইন্টারমিডিয়েট পাশ করে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে প্রচেষ্টা করছি, তখন আমারই এক ফুফাতো ভাই একটা ছবি প্রযোজনা করেছিলেন। ওনার নাম ছিল হলো মেঘ বিজলি বাদল। তা আমাকে বললো, তুই বসে থেকে কি করবি, আমার প্রোডাকশনটা দেখাশোনা কর। তা আমি বললাম, প্রোডাকশন কি দেখাশোনা করবো, যাক একটা কিছু কর। তখন আমি আর কি করব, আমি ডিরেক্টরকে বললাম যে আমি আপনার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনের কাজ করতে চাই। তো উনি মারা গেছেন ভদ্রলোক, ওনার নাম ছিলেন কাজী নুরুল হক। তো ওনার ওখানে কাজ শুরু করলাম। সবসময় আমার মাথায় ঘুরতো চলচ্চিত্র। এবং আমি ছাত্র অবস্থায় বিভিন্ন অ্যাপ্রিসিয়েশন কোর্স যেটা আছে, বিভিন্ন দূতাবাস এবং আমাদের ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিসের মানে আওতায় যারা যারা বিভিন্ন সংগঠন করছে, আমি অনেকগুলো কোর্সের মধ্যে করে ফেলি। আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় বলা যায় বন্ধু সুলভ যেমন ইলিয়াস কাঞ্চন আমাকে সবসময় খুব প্রেরণা দিতেন। এবং মজার ব্যাপার হলো যে উনি আমার ছবি থেকে একটি টাকা নেন নাই, উপরন্তু আমার ছবি রিলিজের সময় উনি আমাকে অনেক টাকা দিয়ে হেল্প করছে, যেটা আমি ওনাকে 5 বছর ধরে শুট করছি। তারপর উনি কখনো বিরক্ত হন নাই। দিতি, মৌসুমী, আলমগীর ভাই, এরকম প্রত্যেকে এদের আসলে প্রেরণায় আমি তখন একটা চিন্তা করলাম যে ঠিক আছে, একটা ছবি করেই ফেলি। মৌসুমীও শুনে খুব খুশি হলো,
যে না আমি একটা ছবি বানাচ্ছি। এবং ওকে আমি এটা খুব মজার ঘটনা আছে, ওকে যখন আমি সব কিছু ঠিকঠাক করে যখন বললাম যে এখন বলো তোমাকে আমি পারিশ্রমিক কত দিব, মৌসুমী বললো যে আপনার ছবি আমি করব, কিন্তু আপনি আমাকে পারিশ্রমিক দিতে চাও তাহলে আপনার ছবি আমি করবো না। চমৎকার। হ্যাঁ, তখন মৌসুমী আমার কাছ থেকে কোনো পারিশ্রমিক তো দিতেই পারলাম না। এতদিনে বুঝলাম দুঃখ না পেলে ভালোবাসাই হয় না, হয় না, ভালোবাসাই হয় না। কাউকে পড়াতে নিজে পড়ে মরছি, এই জ্বালা তো সয় না, সয় না, এই জ্বালা তো সয় না। সুখের ঘরে দুঃখের আগুন ছবির জন্য 1997 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিবেচনায় শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার পান মুজিবুর রহমান দুলু এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পান আমাদের আজকের অতিথি মুশফিকুর রহমান গুলজার। ডাক্তার, আপনি কি শোনালেন? কেন শোনালেন? ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? ওর মা কি করে বাঁচবে? ডাক্তার, আমি কিছুতে ওকে মরতে দেব না। সারা বিশ্ব তোল পাড় করে ফেলবো ডাক্তার। আমার মেয়েকে আমি বাঁচাবো। বলুন কোথায় গেলে আমার কাজল বাঁচবে? আমার সমস্ত সম্পদ ওর জন্য আমি ব্যয় করবো ডাক্তার। দ্বিতীয় ছবি 2005 সালে দীর্ঘ বিরতি দিয়ে তৈরি করলেন, তবে এক্ষেত্রে আর একক পরিচালক নয়, যৌথভাবে ছবি তৈরি করলেন কাজী নজরুল ইসলামের মেহের নিগার। এতদিন বিলম্বের কারণ কি? সত্যি কথা বলতে যে আমার একজন মানে পিছনের একজন অর্থনৈতিক সহযোগী ছিলেন আমার মামা। তো আমার মামা হঠাৎ করেই মানে ব্রেন স্ট্রোক উনি মারা যান। তো মারা যাওয়ার পরে আমি একটু ভেঙে পড়ি এবং আমার অর্থনৈতিক একটা সোর্সটা আসলে বন্ধ হয়ে যায়। আনন্দ মেলার কর্ণধারদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক থাকার ফলে একটা দেখা গেল যে ওনারা আমাকে পুরো ছবিটার দেখাশোনার দায়িত্বটাই দিলেন। কিয়ামত থেকে কিয়ামত এবং স্বজন ছবির সময় খুব ওতপ্রোতভাবে জড়ায় যায়। ওনাদের কথা যে আমরা টাকা দিব, অ্যাকচুয়ালি প্রডিউসার আপনি। এরপরে যখন আনন্দ মেলার আবার ছবি করার কথা হলো এবং তখন দেখা গেল যে ছবির বাজারে একটা অস্থিরতা এবং সত্যি কথা বলতে কি তখন আনন্দ মেলার কপিরাইট ছবির বিরুদ্ধে একটা গোষ্ঠী খুব আন্দোলন করলো, যার কোনো অর্থ হয় না, কারণ নকল করে করা যাবে ছবি অথচ কপিরাইট করা যাবে না। এরকম মূর্খতা আমি জীবনে দেখি নাই, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিভিন্ন দেশে এটা হয়। যাই হোক, এটা পরিপ্রেক্ষিতে ওনারা ছবি বানানো একটু বন্ধ করলেন, আমিও একটু আবার সাংবাদিকতায় ফিরে গেলাম। মেহের নিগারের কথা বলার আগে যেহেতু আপনি বলছিলেন কিয়ামত থেকে কিয়ামত, সেই প্রসঙ্গে একটি কথা আমরা বলতে চাই। আমরা যতটুকু জানি আপনি এবং শামীম আলম দীপেন সালমান শাহর আবিষ্কারের ব্যাপারে একটা সহযোগী ভূমিকা পালন করেছিলেন, সেই ঘটনাটি একটু জানতে চাই। সালমানকে আবিষ্কার করার আগে আমরা আবিষ্কার করি আসলে মৌসুমীকে। মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমরা সবাই সিরাজ ভাই বলেই ডাকি, উনি আমাকে একদিন বললেন যে গুলজার, আপনারা তো অনেক জায়গায় ঘোরাঘুরি করেন, আমি একটা ছবির কপিরাইট আনছি। এই ছবিতে আমাকে ওই ডিরেক্টর বলেই দিচ্ছেন যে নতুন ছেলে মেয়ে নিয়ে করতে হবে। আমি জিজ্ঞেস করলাম কি ছবি? বলে কিয়ামত সে কিয়ামত তক। আমি হ্যাঁ অবশ্যই সুন্দর ছবি, আমি তখন কয়েকবারই দেখছি জুহি চালা আমির খানের ছবি। তো বলছে আপনার যদি কোনো পরিচিত এরকম সুন্দর ছেলে মেয়ে থাকে তো আমাদের দেন না, আমরা ছবিটা বানাই। তখন টিভিতে প্রচার হয় যে মেরিল ডিওডোরেন্টটা বিজ্ঞাপন, ওটা বিজ্ঞাপনের মডেল ছিল মৌসুমী। আমাদের চোখে পড়লো তখন মৌসুমীকে। যে আপনার কাছ থেকে আমি তখন ওইটা বিজ্ঞাপনের খোঁজ নিছিলাম যে আসলে বিজ্ঞাপন চিত্রটা কে বানাইছে। তখন আপনি আমাকে বলছিলেন যে সাকিব লোহানির কাছ থেকে মৌসুমীর বাসার নাম্বার নেই, এবং মৌসুমীর সঙ্গে যোগাযোগ করার পরে আমি নিজে যাই ওর নানাভাবে ইন্টারভিউ করার পরে বাড়ির পরিবেশ বোঝার পরে ওর বাবা মার সাথে কথা বলে একটা পর্যায়ে রাজি করাই যে হ্যাঁ অভিনয় করবে। তো মৌসুমীকে সাইন করাইলাম। মৌসুমীকে সাইন করানোর পরে এখন আমাদের নায়ক দরকার। এখানে একটা ছেলের ছবি দিয়ে গেছিল আনন্দ মেলা শাহজ ভাই এবং সুকুমার দা দুজনেই আমাকে বললো যে এই ছবিটা ছেলেটাকে দেখে আসেন তো কেমন লাগে। সালমানের বাসায় গেলাম, দেখা যাবে শরণ ভাইকে আর আমি গেলাম একসাথে। ছেলেটা স্মার্ট ছেলে, সম্ভাবনা আছে। আমি দেখে এসে আনন্দ মেলায় বললাম যে হ্যাঁ একে দিয়ে চলবে আমাদের। তো ঠিক আছে তাহলে সাইন করান। এরপরে এবং ভিডিওর একটা ব্যাপার ছিল, এরপরে ভিডিও করলাম। ভিডিও করার পরে ভিডিও মৌসুমীরে করেছিলাম, দীপেন তখন একসাথেই আমরা কাজ করি। এবার দীপেন তখন স্টাডারি বের করে, সেখানে আপনিও ছিলেন। তো নানাভাবে আমরা আসলে একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে মৌসুমীকে এবং সালমানকে ফিল্মে আনছিলাম। দ্বিতীয় ছবিতে যৌথ পরিচালনা কেন? ইমপ্রেস টেলিফিল্মের সাথে আমার সম্পর্ক প্রথমে আসলে একটা নাটক দিয়ে, সেটা আমার শ্রদ্ধ খালাম্মা, আমার মাতৃতুল্য রাবেয়া খালার একটা গল্প নিয়ে আমি একটা 13 পর্বের একটা নাটক করবো, একটা এরকম একটা চিন্তা ভাবনা থাকলো। যা পরে সেই নাটকটা হয় না, কিন্তু একটা টেলিফিল্ম পরে হয়েছে খালাম্মারই গল্প। তো ওইটা করতে এসে সাগর ভাইয়ের সঙ্গে আমার আলাপ এবং সাগর ভাইয়ের সাথে আন্তরিক সম্পর্ক তৈরি হলো। এবং আমার প্রথমে ইমপ্রেসে একটা ছবি করার কথা ছিল, সের নাম ছিল দেবদাস।
এবং স্ক্রিপ্ট আমি করে ফেললাম সাগর ভাইয়ের সাথে সব কথাবার্তা বলে। আমার ওইটা কাস্টিং ছিল, দেবদাস করবে আফজাল হোসেন, পার্বতী করবে মৌসুমী এবং চন্দ্রমুখী করবে দিতি। এটা আজ থেকে 10 বছর আগের ঘটনা। তখনকার পরিবেশ এরকমই ছিল আর কি। দ্বিতীয় তখন টপ পর্যায়ে, মৌসুমী আসছে ফিল্মে আজ থেকে 10 বছর আগে, মানে 98-97 সালের কথা। সবকিছু মিলায় আবার বাজেট টাজেট ইত্যাদি মিলায় আবার দেবদাস এখানে চলবে কি না, নানা রকম সমস্যা নিয়ে ওইটা পিছিয়ে গেল। এর মধ্যে অন্য ছবি করার কথা আসলো, তখন কখনো মেঘ কখনো বৃষ্টি। তো এটা যা হোক, ওটাও প্রাথমিক পর্যায়ে আমার কথাবার্তা ছিল সাগর ভাইয়ের সাথে সব মিলে টিলে। পরে দেখলাম যে মৌসুমী করুক, একটা নতুন চমক হবে, ইমপ্রেস একটা নতুন কিছু করছে, ঠিক আছে ওইটা হলো। শেষের পরে আসলো মেহেরনেগার, কিন্তু মৌসুমী আমাকে বললো যে না, এটা আমি একা একা করবো না, এত বড়ই আপনি আমার সাথে থাকেন, দুজনে মিলেই করি। হ্যাঁ, এইভাবে সাগর ভাই বললো ঠিক আছে, ও যখন চাচ্ছে আপনি থাকেন না, অসুবিধা কি। নজরুল ইসলামের এই কাহিনীটি বেছে নেওয়ার পেছনে কি কারণ ছিল? সাগর ভাই এক সময় বললাম যে কাজী নজরুল একটা গল্প নিয়ে ছবি করা যায় কিনা আমাদের দেশে। তো সাগর বলল হ্যাঁ করা যায়। আমি বললাম কি গল্প নেওয়া যায়? তখন সাগর ভাই বললো যে মেহেরনেগার নামে একটা গল্প আছে, ওই গল্পটা আপনি পড়েন। ওইটা পড়লাম, হ্যাঁ যথেষ্ট ফিল্মিক সাবজেক্ট, এটা মানে এলিমেন্টস বলতে আমরা যেটা বলছি ফিল্মিক, সেটা সব আছে এবং গান টান সব মিলায় এটা একটা ছবি হওয়ার মতো। তখন আমি সাগর বললাম হ্যাঁ সাগর ভাই, এটাই আমরা করি। সেই আমার মেহেরনেগার, হুবহু সেই মুখ, সেই চোখ, সেই ভুরু, সেই চাহনি, সেই কথা বলার ঢং। না না, তুমি আর কেউ নও, তুমি আমার মেহেরনেগার। আচ্ছা, মেহেরনেগারকে তুমি কোথায় দেখেছিলে? কেন খোয়াবে? 2006 সালে মুশফিকুর রহমান গুলজার আবার ছবি তৈরি করলেন। এবার তিনি এককভাবে তৈরি করলেন। ছবির নাম বিন্দুর ছেলে। শরৎ কাহিনী নিয়ে তৈরি করলেন এই ছবি, বিন্দুর ছেলের নেপথ্য কাহিনী। শরৎচন্দ্রের একটা গল্প নিয়ে আমি ছবি করার জন্য সাগর ভাইকে বললাম একদিন, ওনাদের ফ্যামিলির সঙ্গে আমি একবার বাইরে গিয়েছিলাম বেড়াতে, ওইখানে গিয়ে কথায় কথায় বলা, সেখানে সবাই ছিলেন। তাই আমি বললাম সাগর ভাই, আমি বিন্দুর ছেলে ছবিটা বানাইতে পারি যদি আপনি অনুমতি দেন। বিন্দুর ছেলে কাকে কাকে নিয়ে বানাবেন? তাই আমি বললাম যে আছে বিন্দুর ছেলে, ফেরদৌস, মৌসুমী, দিতি, ওরা খুব ভালো হবে, ফরিদি ভাইকে নিতে পারি। তাই আমি বললাম ঠিক আছে করেন, যদি আপনি বোঝেন যে এটা করলে ভালো হবে করেন। তোমাকে পেয়ে বন্ধু আমার ধন্য হলো জীবন আমার, অনুরাগে ভরে গেল সুখ বড় সুখ বড় সুখ। এখানে আমি মৌসুমীকে বলছিলাম যে ঠিক আছে, বিন্দু ছেলে তো করছি আমি, তুমিও থাকো। আগেও সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ওই মুহূর্তে ছবি পরিচালনা করবে না, কারণ কি ওর যে অভিনেত্রীর যে ক্যারিয়ারটা এবং ওইটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সত্যি কথা বলতে, এবং ওইটার ওর চাচ্ছিল যে ও আরও কিছু কাল অভিনয় করুক, এবং যখন ও পরিচালনা আসবে তখন একেবারেই পরিচালক হিসেবে থাকবে, তখন আর অভিনয় করবে না। তোমার কি স্পর্ধা? সব কথাই তুমি নেকা সেজে বলো একটুবার মাফ কর, কিন্তু দোষ অমূল্য তত নয় যত তোমার। তোমাকে আমি মাফ করব না। কি করবি? ফাঁসি দিবি? সেই তোমার উপযুক্ত শাস্তি। কি এমন করেছি? নিজের ছেলেকে 2টো টাকা দিয়েছি, এই তো অপরাধ। তাই বা দেবে কেন? নষ্ট করার টাকা আসে কোথা থেকে? তুই টাকা নষ্ট করিস না, আমি নষ্ট করি আমার টাকা। তুমি নষ্ট করো কার টাকা শুনি? চলছে 2008। মুশফিকুর রহমান গুলজারের হাতে 2টি ছবি, একটি প্রায় সমাপ্ত, অন্যটি অর্ধ সমাপ্ত। প্রথমটি কুসুম কুসুম প্রেম, চমৎকার একটি নাম। ছবির গল্পটি এবং পাত্রপাত্রী সম্পর্কে কিছু বলুন। এই কুসুম কুসুম প্রেম ছবিটার গল্প, এটি আমি যখন স্কুলের ছাত্র তখন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছিল। সেই ঘটনাটা আমি ভুলতে পারি নাই। আমি একটু জাস্ট সূত্রটা বলি যে মিথ্যা চোর ধরা।
আমাদের গ্রাম অঞ্চলে এখনো আছে যে কিছু হারাই গেলে বাটি চালান দেওয়া, চাল পড়া দেওয়া, পাটা চালান কি কি ইত্যাদি ইত্যাদি মানে ফকিরি বিষয়গুলো আছে। আমাদের বাড়ি থেকে আমার এক দাদির টাকা হারাই গেল, ফকির এনে বাটি চালান ইত্যাদি ইত্যাদি দিল এবং সেখানে আমার নাম উঠলো। আমার আজও মনে আছে সেই অপমান আর কষ্টের কথা, যে সবার সামনে আমি চোর হয়ে গেছি আর সবাই আমার চোর মনে করতেছে। আমি আমি এত করে বলছি যে আমি এটা কিছু জানি না, কি বিশ্বাস করতেছে। আমার বাবা আমাকে এক জায়গায় ডেকে নিয়ে বললো, সত্যি কি তুই টাকা নিস নেই? আমি কেঁদে ফেললাম। আমার এখনো মনে হলে কষ্ট হয় যে আমি কেঁদে ফেললাম। আব্বা বিশ্বাস করলো যে না, আমি টাকা নিই নেই। এরকম একটা ঘটনার একটা মানে অত্যন্ত করুণ একটা পরিণতি আমার এই ছবিটার বিষয়বস্তু। নামটি তাহলে এরকম কেন? যেমন টাইটানিক, টোটাল একটা প্রেমের গল্প, কিন্তু লাস্টে গিয়ে কি হয়েছে, একটা বিয়েগন্তক পরিণতি। তা আমার গল্পটা আসলে এরকম একটা বিয়েগন্তক পরিণতি, যেটা সবাইকে স্পর্শ করবে। পাত্রপাত্রী কারা? পাত্রপাত্রী আছে এখানে মৌসুমী, ফেরদৌস, রিয়াজ, তিনটে প্রধান চরিত্রে। আরেকটা প্রধান চরিত্র আছে যে চরিত্রটা এরা গল্পের একটা মূল স্তম্ভ বলা যায়, সেটি হচ্ছে আমাদের এটিএম শামসুজ্জামান ভাই। অর্ধসমাপ্ত পরের ছবিটি আই লাভ ইউ, এই ছবিটি সম্পর্কে বলুন। আই লাভ ইউ একটা এ টু জেড একটা প্রেমের গল্প, শেষ হয় একটা প্রেমের মধ্য দিয়ে। 2004 সালে শুরু করি, তখন এই ছবিটা আমি করতে গিয়েছিলাম কো-প্রোডাকশনে আমার পারমিশন হয়ে গেছিল দুই দেশে, কিন্তু আমি এই দেশের শিল্পীদের যখন শিডিউল নিয়ে রেখেছি আমি, আর ইন্ডিয়া যখন এটাকে পারমিশন করায়, দুই দেশের পারমিশন করায় যখন শুটিংয়ে যাব, তখন অলরেডি আমার আর্টিস্টদের শিডিউলটা ল্যাপস হয়ে গেছে। এই শিডিউলে আমি কাজ করতে পারি নাই। পরে শিডিউল মিলাইতে যখন গেলাম, তখন শিডিউল মিলাইতে গেলে এদের কলকাতায় আবার যে শিল্পীদের নিয়েছিলাম ওদের সাথে আর মিলাইতে পারি না। এই করে 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 আমার আসলে মাঝখানে 3টা বছর চলে গেছে। এই ছবির সিকোয়েন্স যে পোর্শনটা, সেটা 80% শেষ হয়ে গেছে। 20% সিকোয়েন্স আছে যেটা ইন্ডিয়ান শিল্পীদের সাথে করার কথা, আর গানগুলো বাকি। চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার কি মূল্যায়ন? তবে চলচ্চিত্রের ধ্বংসের যে মূল দুটি কারণ, সেটি হলো একটা হচ্ছে ভিডিও পাইরেসি, আর একটা হচ্ছে অশ্লীলতা। তা আমি বলবো যে অশ্লীলতা হচ্ছে আমাদের হাতে বন্ধ করার, ভিডিও পাইরেসিটা বন্ধ করার এই জিনিসটা আমাদের হাতে না, প্রশাসনের হাতে। এটি হচ্ছে প্রধান শত্রু। এটা বন্ধ করা গেলে অশ্লীলতা বন্ধ হয়ে গেছে, কারণ অশ্লীলতা আমাদের যেসব পরিচালকরা বা যেসব প্রডিউসারদের সঙ্গে যুক্ত ছিলেন তারা সবাই ওয়াদা করেছেন আর বানাবেন না, বানাচ্ছেনও না। সত্যি কথা, আমি নিজে দেখছি এখন তারা ভালো ছবি বানাচ্ছে। তাদেরও কথা যে আমাদের ভালো ছবি চললে আমরা কেন খারাপ ছবি বানাবো। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল আইয়ের দর্শককে যারা আমার ছবি এই অনুষ্ঠানটা দেখছে। আমি তাদেরকে শুধু একটা কথাই বলবো যে আপনারা ছবি সমালোচনা করেন, কিন্তু ছবি হলে এসে দেখেন। হলে এসে আপনারা ছবি দেখেন, আমরা ভালো ছবি তৈরি করতে উৎসাহিত হব। আমরা আমাদের প্রডিউসারকে বোঝাতে পারবো যে আপনারা বেশি টাকা বিনিয়োগ করেন, আমরা ভালো ছবি বানাই, আমরা এই টাকা আপনাদেরকে ফেরত দিতে পারবো, যেহেতু আমাদের দর্শকরা দেখবে। দর্শকই হচ্ছে ভালো ছবির মূল প্রেরণা, মূল শক্তি, মূল কথা। 1997 সাল থেকে 2008, সুখের ঘরে দুঃখের আগুন থেকে বিন্দুর ছেলে, দীর্ঘ সময় মাত্র 3টি ছবি, কিন্তু উল্লেখ করার মতো ছবি, দর্শক নন্দিত ছবি। সমালোচকরা যথেষ্ট প্রশংসা করেছেন ছবিগুলো দেখে। আগামীতে 2টি ছবি মুক্তি পাবে। আশা করব অতীতের মতো এই ছবিগুলো দর্শক নন্দিত হবে। সামনে পড়ে রয়েছে অনেক বড় একটা ভবিষ্যৎ, সম্ভাবনা। আশা করি মুশফিকুর রহমান গুলজার তার মেধা, অভিজ্ঞতা এবং চলচ্চিত্র সাংবাদিকতার সেই দিনগুলোর কথা মনে রেখে আমাদেরকে উপহার দেবেন আরও কিছু রুচি স্নিগ্ধ মনোমুগ্ধকর ছবি। যে জীবনে তুমি ছিলে না, সে জীবন জীবন্ত নয়। তোমাকে কাছে পেয়ে আজ শুধু তাই মনে হয়। যে জীবনে তুমি ছিলে না, সে জীবন জীবন্ত নয়। তোমারই কাছে এসে আজ শুধু তাই মনে হয়। যে জীবনে তুমি ছিলে না, তুমি এসে ভালোবেসে দিলে এক নতুন জীবন। তোমারই বুকের পরে হয় যেন আমার মরণ। তুমি এসে ভালোবেসে দিলে এক নতুন জীবন।
ছিলে না